আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হবিগঞ্জ শহরটি যে নদীর তীরে অবস্থিত, সেই নদীকে বলা হতো হবিগঞ্জের দুঃখ নদী কোয়াই। শহরের ভিতর দিয়ে প্রবাহিত এই নদীটি ছিল তখনকার কোয়াই নদী, এখন যেটি পরিত্যক্ত। বর্তমানে স্থানান্তরিত কোয়াই নদী হলো এইটি। এই নদী সম্বন্ধে আমার একটি কবিতা রয়েছে, আপনাদেরকে শেষের দিকে শোনাবো। তার আগে এই নদীর কিছু কথা আমি আপনাদেরকে বলতে চেষ্টা করব। আশা করি আপনারা এই নদী সম্বন্ধে কিছু কথা জেনে নেবেন। আমি আজকে যখন এই নদীর পাড়ে এসেছি, তখন কিন্তু এই নদী পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বন্যা চলছে দেশের মধ্যে। আমি সেই মুহূর্তে এসেছি, আপনাদেরকে কোয়াই পারে নিয়ে এসেছি। বন্ধুরা, কোয়াই নদী হাওর বাওরে প্রবাহিত সাধারণ নদীর মতো এই নদী নয়। এই নদীর বৈশিষ্ট্য একেবারেই ব্যতিক্রম। অন্যান্য নদী যেমন বর্ষায় জলমগ্ন আর হেমন্তে জলশূন্য হয়, এই নদী সেই রকম নয়। এই নদীর সম্পর্ক হলো বৃষ্টি এবং পাহাড়ের সাথে। কারণ এই নদীর উৎপত্তি ভারতের কোয়াই শহর থেকে বাল্লা সীমান্ত হয়ে বাংলাদেশের সোনারুঘাট উপজেলায় প্রবেশ করেছে এবং শাস্তাগঞ্জ হয়ে হবিগঞ্জের বাটি এলাকায় পতিত হয়েছে। এই নদীটি দীর্ঘ পথ পরিক্রমায় পাহাড়ের বুক ছিঁড়ে বাটিতে চলে এসেছে। কাজেই এর দুই কূলের বিস্তীর্ণ পাহাড় এলাকা যখনই বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি পাহাড় থেকে নেমে এই নদী ধরে বাটিতে আসে। অতি বৃষ্টি হলে কানায় কানায় নদী ভরে যায়। কখনো কখনো প্রচন্ড প্লাবনে দুখুল ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়। এমনকি বাড়িঘরও প্লাবিত হয়, ফসলাদি নষ্ট হয়। আর এই প্লাবনের সময় যে কোনো সময় হতে পারে। শীত, বসন্ত কিংবা হেমন্ত, যে কোনো মাসেই বৃষ্টি হলে এর পানির উচ্চতা বাড়ে, প্রবাহ বাড়ে। বৃষ্টি শেষ হয়ে গেলে পানি আবার একেবারে তলানিতে নেমে যায়। বন্ধুরা, পাকিস্তান আমলে বাংলাদেশের প্রথম সময়ে যখন হবিগঞ্জ মহকুমা শহর ছিল, তখন এই নদীটি হবিগঞ্জ শহরের ভিতর দিয়ে প্রবাহিত ছিল, যে কারণে প্রতি বছরই শহর প্লাবনের আক্রান্ত হতো। শহরের পূর্ব প্রান্ত হয়ে উত্তর প্রান্তে এসে পশ্চিম দিকে নদীটি প্রবাহিত হয়েছে, যে কারণে এই কোয়াই নদীকে হবিগঞ্জের দুঃখ বলা হতো। পরিশেষে বাংলাদেশ হওয়ার পর আরো কয়েক বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন শহরকে বাঁচানোর পরিকল্পনা নেওয়া হয়। নদীর সাবেক গতিপথ রোধ করে শহরের প্রায় 1 মাইল পূর্ব দিকে নদীকে পুনঃকরণে নদীটিকে স্থানান্তরিত করা হয় এবং নদীর দুটি পারকে এমন উঁচু করে বাঁধানো হয়, সেই থেকে যাতে করে বন্যার পানি শহরে প্রবেশ না করতে পারে। সেই জন্য নদীর পারকে খুবই উঁচু করে গড়ে তোলা হয়। সেই থেকে শহরের আক্রান্তের নিয়মিত যে ধারাটা ছিল, সেটি আসলে বন্ধ হয়েছে। আজকে এই জায়গাতে যে নদীটি দেখছেন, এটি আসলে স্থানান্তরিত একটি নতুন প্রবাহ নদী। প্রিয় দর্শক, হবিগঞ্জ শহরের উত্তর প্রান্তে এই নদী পাড়ি দিয়ে
তিনটি উপজেলা মানুষ যাতায়াত করে থাকে, কিন্তু এক সময় এই নদীতে কোনো সেতু ছিল না, ছিল তবে বাঁশের সেতু ছিল। তাও কখনো কখনো স্রোতের প্রবল টানে ভেঙে যেত, আর সেতু ভাঙলে খেয়া নৌকায় নদী পার হতে হতো। হাজার হাজার মানুষের তখন দুর্ভোগের সীমা থাকত না। দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে আপনারা যে স্টিল বৃষ্টি দেখেছিলেন, সেই স্টিল বৃষ্টি বাংলাদেশ সরকার নির্মিত করেন এবং এটির নামকরণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল এম.এ. রব সেতু, রবের নামে এম.এ. রব সেতু হিসাবে। কিন্তু কালের পরিবর্তনে এবং শহরের আয়তন বৃদ্ধির সাথে সাথে মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখা গেল একটি সেতু দিয়ে তিনটি উপজেলার মানুষ যাতায়াতের সংকুলান হচ্ছে না। বিশেষ করে যানবাহন পারাপারে দেখা দেয় চরম সংকট। এই সংকট উপলব্ধি করে হবিগঞ্জের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বানিয়াচং উপজেলামুখী কামরাপুরের নিকটে দ্বিতীয় পাক্কা সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুটির উপরে আমি কিছুক্ষণ করে আরোহণ করব এবং আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীর পানির স্রোতের যে কি স্পিড, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত বেগে পানি যাচ্ছে। এই সেই সেতু, আমি যেটি দ্বিতীয় সেতুটির কথা বলছিলাম, এই সেতুটি পাকা করে তৈরি করা হয় বানিয়াচংয়ের রোড বরাবর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির বিস্তীর্ণ অনেক, নদীটি কিন্তু অনেক প্রশস্ত। তো নদীর পাশে যে গাছ গাছালি রয়েছে সেগুলো ডুবতে দেখা গেছে। এখানে একটি পাড়া আছে একটু নিচু, এই পাড়াটি নিচু, এই পাড়াটির নাম হলো দানিয়েলপুর। দানিয়েলপুরের যে এই পাড়াটি ডুবে গেছে। এখানে অনেক মানুষ আবার মাছ শিকার করছেন। যাই হোক, আপনারা বন্যার পানিটুকু দেখেন। আর আমি যে কথা বলছিলাম, তৃতীয় কিন্তু আরো একটি সেতু নবীগঞ্জ রাস্তার মুখে রয়েছে, সেটিও স্টিল ব্রিজ হিসাবে করা হয়েছিল, স্টিল দিয়ে করা হয়েছিল। কিন্তু 20-25 বছর চলার পর সেই ব্রিজটিও নড়বড়ে হয়ে যায়। অত্যন্ত সুখের খবর যে এই বছর এসে সেই ব্রিজটি ভেঙে পাক্কা করে, খুব প্রশস্ত করে এবং খুবই মজবুত করে পাক্কা করে সেতুটি তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো, এখনো কাজ শেষ হয় নাই, আমি আপনাকে পরবর্তী কিছুক্ষণ পরে দেখাবো। বর্তমানে কোয়াই নদীর উপরে 3টি ব্রিজ রয়েছে, একটি স্টিল ব্রিজ আর বর্তমানে 2টি পাক্কা ব্রিজ রয়েছে এবং 3টি উপজেলাও রয়েছে। একটি নবীগঞ্জ উপজেলা, একটি বানিয়াচং উপজেলা আর একটি আজমিরিগঞ্জ উপজেলা। এই উপজেলার মানুষগুলো এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন। আর এখন রাস্তার সুবিধা হওয়াতে সিলেটেও এই নবীগঞ্জের রাস্তা দিয়ে সিলেটেও যাওয়া যায় এবং অনেক যানবাহনই যায়। যাই হোক, বন্যার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন,
অনেকেই উৎসুক জনতা নদীর এই ফুলে পেঁপে ওঠা পানিগুলো দেখছেন। আসলে হবিগঞ্জের মানুষ খুবই আশঙ্কিত ছিলেন, ভয়ের মধ্যে ছিলেন যে এবার যে উচ্চতায় পানি আসছে, শহরের দিকে যদি রাস্তা ভাঙে, পার ভাঙে, তাহলে উপায় নেই, একতলা ডুবে যাবে। কারণ নদীর যে পার রয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, নদীর যে পার রয়েছে সেই পারের অনেক নিচে কিন্তু শহরের ভিতরে বাসা বাড়িগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো, শহরের পার তো অনেক উঁচু, কাজেই বাড়িগুলো অনেক নিচে পড়ে গেছে। যদি পার ভাঙে তাহলে শহরের কোনো রক্ষে নেই, একতলা বা দেড়তলা পর্যন্ত পানি হয়ে যাবে। তো একটি সুখের খবর আছে যে এবার কিন্তু এই নদী 2টি বা 3টি ভাঙ্গা দিয়েছে। একটি উজানে ভাঙ্গা দিয়েছে, আমরা শুনেছি যে সোনারুঘাটের এদিকে ভাঙ্গা দিয়েছে, আর আরেকটি ভাঙ্গা দিয়েছে আমাদের হবিগঞ্জের পশ্চিমে জালালাবাদের এই দিক দিয়ে, হাওড়ের দিক দিয়ে ভাঙ্গা দিয়েছে। এর ফলে নদীর পানি একটু দম নিয়েছে, নতুবা পানি আরো ফুলে উঠত এবং আশঙ্কা থেকেই যাইতো যে শহরের ক্ষতি হতে পারে। যাই হোক, 2টি ভাঙ্গা বা 3টি ভাঙ্গা দেওয়ার কারণে, উজানে এবং বাটিতে ভাঙ্গা দেওয়ার কারণে পানির যে শক্তি সেটি আস্তে আস্তে ক্রমশ কমে আসছে। আমি আপনাদেরকে দেখাতে পারছি নতুন যে বৃষ্টি হয়েছে, যেটি পুরানো স্টিল ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করা হয়েছে। এটি এখন জুলাই মাস, আগস্ট মাস এই বৃষ্টি করা হচ্ছে। এটি বোঝাই যায় এখানে অ্যাপ্রোচ রোড গুলাও খুব বড় করে করা হয়েছে, দুদিকের অ্যাপ্রোচ রোড গুলা বড় করে করা হয়েছে এবং প্রচুর জায়গা নিয়ে করা হয়েছে। বৃষ্টিও মজবুত করে করা হয়েছে এবং ব্রিজের যথেষ্ট প্রশস্ততা রয়েছে, 2টি গাড়ি যাতে চলাচল করতে পারে বা ক্রস করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এই বৃষ্টির মধ্যে সরকারের আন্তরিকতার প্রকাশ পায়। আর যে বাকি 2টি ব্রিজ রয়েছে, একটি স্টিল ব্রিজ, সেটিও পুরনো হয়ে গেছে, হয়তো সেটাও পরিবর্তন করতে হবে। এই যে ব্রিজের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, তবে চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে, হয়তো উদ্বোধন হবে আরো পরে। এই দেখুন পানির অবস্থা, দেখুন পানির অবস্থা, দেখুন দেখলে, বাস্তবে দেখলে কিন্তু আসলে ভয়ানক লাগে যে এত পানি, এত স্রোত। কিন্তু আশ্চর্য বিষয় হলো কি, 2 দিন পরে হয়তো এই পানি আর দেখা যাবে না। আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখাবো যে পানি যখন বাটায় চলে যায় তখন নদীর পানি যে তলাতে যায়, এমনকি হাঁটু পানিতে চলে আসে। মানে নদী দিয়ে, নদীর ভিতর দিয়েও পারাপার করা যায়, হাঁটু পানি চলে আসে, এত কম হয়ে যায়। কিন্তু এই নদীটি যখন অতিবৃষ্টি হয় পাহাড়ি এলাকায়, তখন কিন্তু প্লাবনের সৃষ্টি হয় এবং পানি খুবই বিপদ সীমা অতিক্রম করে যায়। আর তখনই হবিগঞ্জের মানুষের মনের মধ্যে একটি ভীতি সঞ্চার হয়, কখন কোন দিকে ভাঙবে। যেদিকে ভাঙবে সেই দিকে তো, যদি গ্রাম হয় গ্রাম শেষ, যদি হাওর হয় তাহলে ফসল শেষ। এই একটা না একটা ক্ষতি আসবেই বা ক্ষতি থাকবেই। এবারও যে ভাঙ্গা দিয়েছে হবিগঞ্জের বাটি এলাকায় বা সোনারুঘাটের, শুনেছি সোনারুঘাটের মুরার বন্দরের দিকে ভাঙ্গা দিয়েছে, অনেক ক্ষতির কোনো পারাপার নেই, অনেক ক্ষতি। হবিগঞ্জের দিকেও অনেক ফসলের জমি নষ্ট হয়েছে এবং মানুষও শুনেছি, একজন মানুষও নাকি হারিয়ে গেছেন। ভাঙ্গার যেদিকে ভাঙ্গা দিয়েছে সেদিকে পানির থুরে একজন লোক নাকি বেঁচে গেছে, তার লাশ এখনো পাওয়া যায়নি। আমরা তার আত্মার শান্তি কামনা করি, আর লাশটা যত পাওয়া যায়
সেই ব্যবস্থা হয়তো মানুষ সবাই করছে, প্রশাসনও করছে। এখন তো বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চলছে, ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার চলছে। মাত্র কয়েকদিন হলো দলীয় সরকার পরিবর্তন হয়েছে। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই হারানো মানুষটার লাশ যাতে পাওয়া যায়। বন্ধুরা, আমি এই যে দেখাচ্ছি, এটি এই নদীর এপারে অ্যাপ্রোচ রোড গুলা দেখছেন, এখানে প্রচন্ড ভিড় থাকে। এখানে সিএনজি স্টেশন আছে নবীগঞ্জ, এই স্টেশন থেকে নবীগঞ্জ অভিমুখী সকল সিএনজি যায়। এখানে নবীগঞ্জের সিএনজি স্ট্যান্ড এই হিসাবে এখানে খুব গ্যাদারিং, খুবই মানুষের সমাগম, ভিড় থাকে, প্রচন্ড ভিড় থাকে এখানে। এইগুলা কিন্তু এই যে রোডটা করা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, এখানে ভাঙাচোরা রোড ছিল। তবে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো নদীর পার ঘেঁষে অনেকেই ময়লা ফেলেন। এই ময়লার কারণে নদী ভরাট হয় বা নদীর মধ্যে জাবরা, এই যে দেখেন কত ময়লা। এই ময়লায় কিন্তু নদীর গতিপথকে রোধ করে। এগুলো থেকে আমরা কবে মুক্তি পাবো জানি না। তবে আর এই দেখেন এখানে গাছের কাঠের হাট, কিন্তু এই কাঠের হাট এদিকে যদি এদিকে কত উঁচু দেখেন পার, আর কত নিচুতে তাদের দোকান, কাঠের দোকানদারি যারা করছেন তারা অনেক নিচে। কিন্তু এইগুলা এই গড়গুলা, এই যে গড়গুলা দেখছেন, এগুলা পার থেকে অনেক নিচে, নদীর পার থেকে অনেক নিচে। এই দিক দিয়ে যদি কোনো সময় নদী ভাঙে তাহলে উপায় নেই, একেবারে সব ডুবে যাবে। এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই প্লাবনে, এটি বন্যার দুদিন পরের দৃশ্য। পানি কমতে শুরু করেছে এবং নদীর তলা বেশি উঠতে দেখা যাচ্ছে, চরের দিকে দেখা যাচ্ছে। এভাবেই নদীর পানি কমে একসময় গিয়ে হাঁটু পানি বা উরু পানি, কোমর পানি থেকে দাঁড়ায়। এটাই হলো কোয়াই নদীর বৈশিষ্ট্য। বৃষ্টি হলে বাড়ে, বৃষ্টি না হলে কমে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই পুরাতন পরিত্যক্ত কোয়াই নদীর তীরে, যেখান থেকে আমি শুরু করেছিলাম এই ভিডিওটি। দেখুন, প্রায় 46 বছরের পুরাতন কোয়াই নদীটির আজকের এই অবস্থা। রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন আবর্জনার স্তূপে ও খাল নর্দমায় পরিণত হয়েছে। সম্ভব হলে আমরা কিন্তু এই নদীটিকে উন্নত নান্দনিকতায়, স্বচ্ছ পার্কে, উন্নত চিন্তাধারায়, আধুনিক সাজে সজ্জিত করে দর্শনীয় একটি স্থান হিসাবে গড়ে তুলতে পারতাম। জেলাবাসীর জন্য অবসর বিনোদনের এটি একটি চমৎকার পর্যটক আকৃষ্ট জায়গা হিসাবে গড়ে তুলতে পারতাম। এমনও হয়তো হতো একটি দর্শনীয় লেকের কারণে হবিগঞ্জের চেহারা পরিবর্তন হয়ে যেতে পারত। কিন্তু স্বপ্ন আর সাধ্য এই দুটোর অভাবে মাসুলিয়া থেকে কামরাপুর পর্যন্ত এই পুরাতন বিশাল আকারের নদীটি ক্রমে ক্রমে আজ হারিয়ে যাচ্ছে। কোথাও কচুরি পানা, কোথাও ময়লা আবর্জনা, কোথাও আবার কচুকার মনে হয়। এছাড়া মানচিত্র অনুযায়ী নদীর প্রশস্ততা ও আজ আর ঠিক নেই। কোথাও 4 ভাগের 3 ভাগ, কোথাও 4 ভাগের 2 ভাগ, কোথাও 4 ভাগের 1 ভাগ নদী আছে।
আবার কোথাও নালা নর্দমায় পরিণত হয়ে গেছে। এমনকি কোনো কোনো জায়গায় নদীর চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এমনি অবস্থায় গত 22 সালে পৌরসভা ও জেলা প্রশাসকের উদ্যোগে নদী পুনরুদ্ধার ও নদী পরিষ্কারের কিছু কাজ হাতে নেওয়া হয়েছিল বটে, কিন্তু তা অজানা কারণে পরিপূর্ণ আর হয়নি। ফলে নাগরিক আকাঙ্ক্ষার জায়গায় রয়ে গেল। হবিগঞ্জের মানুষ ভবিষ্যতের কাছে তবুও আশা রাখছে। পুরাতন কোয়াই নদীকে একটি স্বচ্ছ লেক সমৃদ্ধ আধুনিক পর্যটন স্থান হিসাবে গড়ে তোলা হবে এবং পরিবেশ জনস্বাস্থ্যকর ও কল্যাণমুখী করা হবে, এই প্রত্যাশা হবিগঞ্জবাসী মনে মনে পোষণ করছেন। বন্ধুরা, পুরাতন আর নতুন এই দুটি কোয়াই নদী মানুষের কাছে দুঃখ এই কারণে যে পুরাতন নদীটি ময়লার স্তূপে বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে, আর নতুন নদীটি বারবার বন্যা ভাঙ্গনে ক্ষতিকর ও ভীতিকর হিসাবে আছে। সেই জন্যই বুঝি মানুষের কাছে বা লোকের মুখে হবিগঞ্জের দুঃখ নদী কোয়াই বলে থাকেন। বন্ধুরা, এবার আমার লেখা একটি কবিতা আপনাদেরকে শোনাবো। আমার কবিতাটির নাম ভালোবাসার দুঃখ নদী কোয়াই। বাংছে নদী বাংছে বাড়ি, কোয়াই নদীর তীর, হঠাৎ পানি উঠলে উঠে ডুবাই বসতি নীর। বর্ষাতে রয় পানি তলায় অবাক নিরবধি, হেমন্তে হয় পানি গলায় ভয়ানক এক নদী। জোয়ার ওঠে বর্ষণ হলে নামে পাহাড়ি জল, হঠাৎ করে ডুবায় সে শুকনো গাঙ্গে ঢল। পার ভাঙ্গিয়া গাঁও গ্রামের ডুবাই বাড়ি ঘর, জমিরাজ লুকিয়ে হয় দুদু বালু চর। বসত বাড়ি যায় যে হারি, গরিব দুঃখী কাঁদে, কোনে হাসায় কোনে বাসায় এই কোয়াই নদে। প্রতি বছর ডুবে শহর রক্ষা করার লক্ষ্যে, পরিবর্তন গতি দ্বারায় আনলে হয় রক্ষে। তবু কোয়াই সুখের নহে হুমকি হয়ে রহে, বর্ষায় কিংবা হেমন্তে হোক বিপদ নিয়ে বহে। নাও চলে না মাছ পলে না বালুচর হয়, দুঃখ নদী কোয়াই তবু আমার পরিচয়। পুরনো তার ইতিহাসে বাংলা করার খেলা, গোলা পানির স্রোতের দ্বারা বইছে সারা বেলা। বুক চিরিয়া পাহাড়ি জল করে যাওয়া আসা, তবু বলি কোয়াই নদী আমার ভালোবাসা। ধন্যবাদ বন্ধুরা, পুরাতন কোয়াই নদীর পার হবিগঞ্জ থেকে আমি USA তাহের বিডি আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য আপনারা দোয়া করবেন। সবার কাছ থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।